নমস্কার। বাইরে অঝোর ধারায় বর্ষণ, তাতে মন ভালো নেই। কাঁদছে বাঙালি। শুধু যে শেখ হাসিনা বাঙালির সঙ্গে আত্মপ্রবঞ্চনা করেছেন তা নয়, এপার বাংলা আমাদের পশ্চিমবঙ্গেও যে আত্মঘাতী আত্মপ্রবঞ্চক বাঙালিদের ভিড় বড় বেশি। মানুষ কোথায় এসে দাঁড়িয়েছে বলতে পারেন? বাংলাদেশের উত্তাল ছাত্র আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনার সরকার নির্মম দমন পীড়নকে পাথেয় করেছে। সূত্রের খবর, এই সূত্র অন্য কেউ নয়, এএফপি, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির দেওয়া তথ্য মতে শুক্রবার সন্ধ্যে পর্যন্ত বাংলাদেশে মৃতের সংখ্যা 105-এর গণ্ডি ছাপিয়ে গিয়েছে। এদের প্রায় সকলেই ছাত্রছাত্রী, বেশিরভাগই আন্দোলনকারী। কয়েকজন শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যও আছে। সেই সঙ্গে এই আন্দোলনকে ঘিরে স্বার্থান্বেষী উগ্র মৌলবাদী মহল যথারীতি তৎপর হয়ে উঠেছে। যে কোনো বড় আন্দোলন থেকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল নিজের ফায়দা লাভের চেষ্টা করে যায়। এই আন্দোলনে এপার বাংলায় আমরা যারা আছি তাদের হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়ে চলেছে। কিন্তু এটাও ঠিক, সরাসরি আজকাল বাজারে যেটা চলে সেই বস্তুগত প্রভাব আমাদের উপর তুলনায় কম। আজও যাদের ঘনিষ্ঠ পরিজনেরা ওপার বাংলায় মানে বাংলাদেশে থাকেন, তাদের বিপদ, তাদের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যতটা বেশি, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষের আত্মীয় পরিজন আজ আর ওপার বাংলায় নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও ধাপে ধাপে অনেকেই এপারে চলে এসেছেন বা এপার থেকে খুব অল্প সংখ্যায় হলেও ওপারে চলে গিয়েছে। তো সে যাই হোক, কিন্তু আপনার বিবেক, আপনার মন, আপনার হৃদয়, সর্বোপরি আপনার ভ্রাতৃত্ব বোধকে কি করে ভুলে থাকবেন? যে কোনো মানুষের উপরই পৃথিবীর যে প্রান্তেই এই নিষ্ঠুর নিপীড়ন চলুক না কেন, তা মানুষকে কাঁদাতে বাধ্য। আর এ তো আমাদের ভাই, আমরা সকলে বাঙালি। এইভাবে তারা গুলি খেয়ে মরছে, তাদের হত্যা করছে রাষ্ট্রযন্ত্র। ট্যাঙ্কের উপর থেকে খেলনা বল ফেলার মতো করে দেহ ফেলে দেওয়া হচ্ছে। আর সেখানে আমরা খুঁজছি আবু সাইদ তার দুদিন আগে ফেসবুক প্রোফাইল থেকে কি পোস্ট করেছিলেন? জামাতের সমর্থনে পোস্ট করেছিলেন নাকি মুজিবের সমর্থনে পোস্ট করেছিলেন? আর এখানে দাঁড়িয়ে বলছি, ভাই, তুমি আমার দেশ, আমার ভারতের বিরোধিতা করেছো, তাই তোমার মতো শত হাজার সহস্র আবু সাইদের মৃত্যু হলেও আমার কিছু যায় না বস। দেখুন, আজকের আলোচনার শিরোনামটা একটু অন্যভাবেই আলোচনা করতে হচ্ছে। আসলে ভেতরে না এক অদ্ভুত আবেগ কাজ করছে, সেই সঙ্গে তীব্র লজ্জা, মানুষ হিসেবে নিজের প্রতি তীব্র লজ্জা, ঘৃণা এবং মনুষ্যত্বের এই অধোগমন দেখে মাথা হেঁট হয়ে যাচ্ছে। তাই আলোচনাটা হয়তো একটু অন্যভাবে হচ্ছে। তো আজকে আলোচনার শিরোনাম এইটাই যে এতটাও উগ্র দেশভক্ত হয়ে উঠবেন না যাতে আপনি অমানুষ হয়ে যান। ঠিক ঠিক এমন একটি লেখা সম্ভবত শুক্রবার, মানে 18 তারিখ, 18 বোধ হয়, 18 বা 19 জুলাই গেল আর কি,
তরুণ লেখক পরিচিত শায়ক আমান ঠিক এমন একটি শিরোনামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তো যেটা বলার, এ কেমন দেশভক্তি আপনার, যাতে অন্যকে হত্যা করলে ছাত্র হয় আপনার সমতুল্য, কেউ আপনার সন্তান তুল্য, কেউ আপনার ভাতৃতুল্য, তাদের হত্যা করলে আপনি সেই দেশভক্তির নিরিখে দেখছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মৌলবাদের চরম বিরোধী। শুধু মৌলবাদ নয়, আমি ধর্মাচরণের বিরোধী নই, কিন্তু ধর্মাচরণের নামে সামান্যতম বাড়াবাড়ির বিরোধী, অপছন্দ করি। কিন্তু আমার পছন্দ অপছন্দে তো সব কিছু হবে না, খুব স্বাভাবিকই। তাই এক একটা মানুষ তার মতো করে চলবেন, তার মতো করে তিনি তার ধর্মাচরণ করবেন বা করবেন না, বা মাঝামাঝি অবস্থানে থাকবেন। এটা অনস্বীকার্য যে বাংলাদেশ যে চেতনা নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছিল, সেই চেতনার পথ থেকে বাংলাদেশের সামগ্রিক সমাজ ব্যবস্থা গত 1-1.5 দশকে অনেকটাই দূরে সরে গিয়েছে। এর দায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানও এড়াতে পারবেন না, এর দায় আজকে শেখ হাসিনাও এড়াতে পারবেন না, এর দায় বিএনপি, খালেদা জিয়া তারাও এড়াতে পারবেন না, এমনকি সর্বোপরি বাংলাদেশের বামপন্থী এবং কমিউনিস্টরাও এড়াতে পারবেন না। প্রত্যেকের জায়গা থেকে ব্যর্থ শুধু হননি, আমার মনে হয় ইচ্ছাকৃত ব্যর্থ হয়েছেন। প্রত্যেকে ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছেন। তাই খুব স্বাভাবিকভাবেই মৌলবাদীরা সুযোগ পেয়ে গিয়ে একেবারে মুক্তিযুদ্ধের চেতনাকে পদধূলিত করে আজ অনেকটা এগিয়ে গিয়েছে। এই যে যারা ভাবেন এপার বাংলায় দাঁড়িয়ে, হাসিনা সরকার অবশ্যই বন্ধু, ভারতবর্ষের যারা ভাবেন, এপারের বাঙালিরা, পশ্চিমবঙ্গের যে বাঙালিরা ভাবেন হাসিনা মানে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে তাও ধর্মনিরপেক্ষতা অনেকটা রক্ষিত হবে, একদম ভুল ভাবেন। শেখ হাসিনা কিন্তু মোটামুটি ওই ঠিক মনে পড়ছে না, মানে ইসলামিক রাষ্ট্রগুলির যে সনদ তাতে স্বাক্ষর করেই দেশ শাসন করছেন। ওনার সঙ্গে জামাতের বা আওয়ামী লীগের নিচের তলা কেন, একবার ওপর তলা থেকেই বলতে গেলে শেখ হাসিনা না তার বাইরে থাকতে পারেন বা আরো 2-4 জন থাকতে পারেন, কিন্তু বাদ দিলে বাস্তবে আচরণগত জায়গায় বা রাজনীতির পদ্ধতিতে জামাতের সঙ্গে আওয়ামী লীগের খুব একটা পার্থক্য নেই। কিন্তু ব্যাপার হচ্ছে শেখ হাসিনার বাবা গোটা পরিবারকে এই জামাত তাদের সমর্থনকারীরা মিলে হত্যা করেছিল, তারা মুক্তিযুদ্ধে বাধা দান করেছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, নেতৃত্ব দিয়ে লড়াই করেছিল। এই পার্থক্য কি, পরবর্তীতে ব্যাপারটা এক হয়ে গেছে। এবং বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কেন বৃদ্ধি পেয়েছে তারা একটু তলিয়ে দেখলে, একটু খোঁজ খবর রাখলেই বুঝতে পারবেন। এর পিছনে যেমন বাংলাদেশে মৌলবাদী উত্থানের অবদান আছে, তেমনি আমাদের ভারত রাষ্ট্র সে বুঝিয়েছে, মানে বিশেষ করে মোদী সরকার 2014 সালে আসার পরই তো হয়েছে, তার আগে এরকম বাংলাদেশের আমজনতার মধ্যে এমন ভারত বিরোধী মনোভাব ছিল না, কিন্তু অতি মৌলবাদীদের মধ্যে ছিল, কিন্তু সামগ্রিকভাবে এরকম ছিল না। মোদী সরকার বারবার বুঝিয়েছে, আমি বড় ভাই, তুমি আমার দয়ায় চলো। তাদের অনেক ন্যায্য দাবি আটকেছে, সব যে ন্যায্য দাবি আটকেছে তা না, অনেকগুলো ঠিকও করেছে, কিন্তু ওই একটা ভাইবস দিয়েছে বারবার, আমি তোমার থেকে বড়, তুমি আমার দয়ায় চলো। এবং হাসিনা সরকার নিজেদের ব্যক্তিগত স্বার্থ পূরণ করতে গিয়ে সত্যি তো বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থ লঙ্ঘিত করে ভারতের পক্ষ নিয়েছে, ভারত সরকারের পক্ষ নিয়েছে। এই পক্ষ নিয়ে ভারতের সাধারণ মানুষের কোনো উপকার হয়নি, বিশ্বাস করুন। ভারতের শাসক দল শাসকদের উপকার হয়েছে, বাংলাদেশের শাসক দল শাসকদের উপকার হয়েছে এইসবে। তো এইগুলোর ফলে বাংলাদেশের মানুষ বঞ্চিত বোধ করেছে, তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, এবং এই ধারণা আরো প্রবল হয়েছে না এই শেষ দুটো টার্ম শেখ হাসিনা আর কি আসলে তো নির্বাচনে মানে ভোটের মাধ্যমে জয়ী হয়নি। আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের রিগিং নিয়ে আমরা প্রচুর কথা বলি, বা তৃণমূল ন্যাক্কারজনক রিগিং করে, কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশের শেষ দুটো টার্ম শেখ হাসিনা আওয়ামী লীগ যেভাবে শাসন ক্ষমতায় ফিরেছে, সেই রিগিংয়ের ধরন, সেই ভোট করানোর পদ্ধতি দেখলে আপনার তৃণমূল কংগ্রেসকে শিশু বলে মনে হবে। ঠিক শুনছেন, শিশু বলে মনে হবে তৃণমূল এমন কিছুই করে না। বুঝতে পারছেন তো কি হয়েছে? এর আগে সম্ভবত 2018 সাল বা 2017 সালের নির্বাচনটায়
মধ্যরাতে সব বদলে ফেলা হয়েছিল। এবং আমরা এখানে যে অভিযোগ তুলি না, হয়তো দু একটা ক্ষেত্রে সত্যিও হতে পারে যে ব্যালট বদলানো, বাস্তবে গোটা বাংলাদেশে ব্যালট বদলে দিয়েছিল আওয়ামী লীগ। এবং বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে এই ঘটনায় ভারত সরকার এবং তার সবচেয়ে দক্ষ গোয়েন্দা বাহিনী রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, তাদের অবদান আছে, তাদের ভূমিকা আছে, তারাই গোটাটা সংগঠিত করে। সেই কারণেই ভারত বিরোধী মনোভাব তীব্র হয়েছে। এবং এই ছাত্র আন্দোলনের মতো এই যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন চলছে, তার বিরুদ্ধে যখন গণ আন্দোলন এটা হয়ে উঠছে, এবং সেখানে তো সমস্ত স্রোতের মানুষ এসে মিশছে, সেখানে ভারত বিরোধী স্লোগান ওঠাটা অবাক নয়। ভারত বিরোধী স্লোগান উঠলে, ভারতের নামে খারাপ কথা বললে আমাদেরও খারাপ লাগে, কিন্তু সেটা অবাক হবার না। আচ্ছা, বাংলাদেশের যে মানুষগুলো ভারত বিরোধিতা করছে বলে আমাদের এত খারাপ লাগছে, এত বাজে কথা বলছি, ঠিক একই কাজটা তো আমরা ভারতবর্ষের বুকে বসে আমরাও করছি, পশ্চিমবঙ্গে বুকে বসে আমরাও তো বাংলাদেশের নামে একই রকম খারাপ কথা বলছি। ঠিক ভারত সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ সাহায্য ছাড়া 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়লাভ সম্ভবপর ছিল না। কঠিন শুধু তা নয়, আমি বিশ্বাস করি ভারত প্রত্যক্ষভাবে সাহায্য না করলে হয়তো শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের পরাজয় বরণ করতে হতো। তাহলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না বলছি না, হয়তো তার 5 বছর পরেই হতে পারতো, কিন্তু সেই মুহূর্তে পরাজয় করতো। কিন্তু আপনি তা বলে একবার একটা বৃহৎ উপকার করেছেন বলে বাংলাদেশের মানুষ কি আপনার কৃতদাস হয়ে থাকবে? উপকার করে যে সবসময় তার প্রতিদান চায়, আদপে কি সে মানুষ? তার মধ্যে মনুষ্যত্ব আছে? আচ্ছা, বাংলাদেশের জামাত, আমি তীব্রভাবে জামাত ইসলামের বিরোধী। ওই মৌলবাদী শক্তি শাসন ক্ষমতা কেন, ওই মৌলবাদী শক্তি সমাজ থেকে নির্মূল হয়ে যাক চাই। কিন্তু আপনি বলুন তো, জামাত করে বলে, শরীয়তকে সমর্থন করে বলে বাংলাদেশের বা আমাদের ভারতের কট্টর হিন্দুত্ববাদের পক্ষে বলে, আরএসএস এর কট্টর পক্ষে বলে, এমনকি ভারতকে কট্টরভাবে হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে চায় এমন দুজন ছেলে, তারা সমাজের পক্ষে ক্ষতিকারক বলে বিশ্বাস করি, তার সমাজকে নষ্ট করে দেয় বলে বিশ্বাস করি। তা বলে তাদের গুলি করে মেরে দেওয়ার অধিকার আছে আমার? বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিশ্চয়ই অনেক জামাতের কর্মী, বিএনপির কট্টরবাদী অংশের কর্মীরা যোগদান করেছে, খুব স্বাভাবিক। গণ আন্দোলন তো, এবং গণ আন্দোলন সবাই যে শুধু ভালো চেয়ে যোগদান করবে তা না, নিজের স্বার্থ পূরণের জন্য করবে। বৈষম্য বিরোধী ছাত্র মঞ্চের পক্ষ থেকে বারবার পরিষ্কার বিবৃতি দিয়ে বলে দেওয়া হয়েছে তাদের একটাই দাবি, কোটা ব্যবস্থার অবসান। ছাত্রদের এই দাবির বাইরে সরকার বদলানো বা অন্য কোনো রাজনৈতিক দাবি নেই। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র মঞ্চের পক্ষ থেকে পরিষ্কার বিবৃতি দিয়ে এটা বলা হয়েছে, আওয়ামী লীগ তো শাসক দলের ছাত্র সংগঠন, শুধু আওয়ামী লীগ নয়, ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল, জামাতের ছাত্র সংগঠন, যাদের শিবির বলা হয়, শিবিরের ছাত্র সংগঠন, কেউ স্বাগত নয়। সাধারণ ছাত্র হিসেবে অংশগ্রহণ করো, কিন্তু তার নেতৃত্ব বা সাংগঠনিকভাবে তারা কেউ স্বাগত নয়। তারপরে এত দেশে একটা আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং হাসিনা সরকারকে সেই দেশে বেশিরভাগ মানুষ চায় না, তাই সেটা সরকার বিরোধী আন্দোলন, সরকারের পতন ঘটানোর আন্দোলনে পর্যবসিত হয়েছে। এবং সরকার যে দমন পীড়ন করছে, গতকাল শুক্রবার সেনাবাহিনী নামিয়ে দিয়েছে, নিজের দেশের ছাত্র সমাজের বিরুদ্ধে সেনাবাহিনী নামাচ্ছে শেখ হাসিনা। ভাবা যায়? বাংলাদেশের খান সেনা পশ্চিম পাকিস্তানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পশ্চিম পাকিস্তানে খান সেনাদের সঙ্গে কি পার্থক্য থাকলো শেখ হাসিনার সরকারে? তো যাই হোক, তো তারা নেমেছে, তো সেই আন্দোলনে তারা আছে, তাহলে তাদের গুলি করে মারবে। আর সেই গুলি করার দেখে আমাদের এখানে বিচার করতে আমরা বসবো? ও জামাত ছিল, ও ভারতের পক্ষে ছিল, ও ভারত বিরোধী ছিল, ও ভারত ক্রিকেট খেলায় হেরে গেলে খুব খুশি হয়, ও বলে ভারতের বিরুদ্ধে যে লড়বে কলা গাছ দাঁড়ালেও তাকে সমর্থন করব। এগুলো হতে পারে? দেখুন, শায়ক আমানের কথা ধার করে বলি, নিজের দেশকে, নিজের ক্রিকেট দলকে, নিজের ভাষাকে, নিজের জাতিকে এতটাও ভালোবাসবেন না যাতে কাউকে হত্যা করলে আপনি বলতে পারেন ও আমার বিরোধী, তাই যা হয়েছে হোক।
আমার কিছু যায় আসে না। আমি এটা বিশ্বাস করি, উগ্র জাতীয়তাবাদী মনোভাব আসলে মানুষকে অমানুষ করে দেয়। হ্যাঁ, কোট আনকোট অমানুষ। সেটা বাংলাদেশে যেমন সত্যি, সেটাই ভারতের বুকেও সত্যি। ভারতে এই মুহূর্তে উগ্র জাতীয়তাবাদীরা শাসন ক্ষমতায় আছে। অবশ্য উগ্র জাতীয়তাবাদী মানে তারা আসলে কতটা দেশ ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে তা নিয়ে সংশয় আছে। তারা ওই ম্যাপটাকে ভালোবাসে এবং তা নিয়ে আত্মশ্লাঘায় ভোগে এবং মনে করে কি মহৎ বিষয়, আমি কি শক্তিশালী। দেখুন, বেশ কিছু এই বাংলার পশ্চিমবঙ্গের বেশ কিছু পোর্টালের সম্পাদক, আমি আর কারোর নাম করছি না, এত নাম নিতে গেলে ঘেন্না হচ্ছে, তারা সোচ্চারে গলা ফাটাচ্ছে যে আমার ভারতের বিরোধিতা করে, সে মরলো না বাঁচলো আমার কিছু যায় আসে না। মুদ্রা কথা এই মরবে। বেশ কিছু সাংবাদিক, লজ্জা লজ্জা। আর যাই হোক, আপনারা মানুষের প্রতিনিধিত্ব করেন না, আপনারা কিছু ম্যাপের প্রতিনিধিত্ব করেন, আপনারা ধান্দাবাজির প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশে যা হচ্ছে, কটা কথা বলে এইটা তথ্য দিয়ে কটা কথা বলে শেষ করি। বাংলাদেশে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। আপনার ভাইকে এইভাবে মারলে আপনি সহ্য করতে পারতেন? ভেবে দেখবেন। বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে রাষ্ট্রসংঘ বিবৃতি দিয়েছে। তাদের হিউম্যান রাইটস কমিশন, মানে মানবাধিকার সংস্থার যে প্রধান ভালকার স্টার্ক, তিনি গোটা বিষয়টিকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন। এই যে সেনা নামানো হয়েছে, নিজের ছাত্র আন্দোলন দমন করতে সরকার সেনা নামাচ্ছে, এরকমটা আফ্রিকার পিছিয়ে পড়া অনেক প্রায় দেশগুলোয় দেখা যায় না। যাই হোক, এবার হ্যাঁ, এই ছাত্ররা আলোচনার প্রস্তাবও কিন্তু প্রত্যাখ্যান করেছে, কারণ তাদের যুক্তির সঙ্গে আমি সহমত। কারণ এই যে সরকার দমনপীড়ন চালাচ্ছে, আলোচনার প্রস্তাব দেওয়ার পরও সরকার খুন করেছে। আলোচনা প্রস্তাব দেওয়ার পরও সরকারের হাতে প্রায় 50 থেকে 60 জন ছাত্র খুন হয়েছে। তো কি কারণে তারা আলোচনা করবে? তো হাসিনা সরকার যে চেষ্টাটা চালাচ্ছে যে গোটাটাই কোর্টে গিয়ে ঠিক করে নেওয়ার, কারণ খুব তাড়াতাড়ি বোধহয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই কোটা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। তবে এখানে একটা ব্যাপার আছে, ছাত্র সমাজ, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন পুরো কোটা তুলে দেওয়ার দাবি করছে, তখন বাংলাদেশ আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে সরকার আদালতে প্রস্তাব দিতে পারে এই কোটা সংস্কার করে 15% নিয়ে আসার। মানে কোটা মানে মুক্তিযোদ্ধা কোটা। মূলত তো মুক্তিযোদ্ধা কোটাটা নিয়ে এত বেশি বিতর্ক, তারপরে জেলা কোটা আছে, উপজাতি কোটা, নারী কোটা, সেগুলো নিয়েও বিতর্ক আছে, কিন্তু মূলত তো মুক্তিযোদ্ধা কোটা যেটা চাকরিতে গড়ে বিসিএস, বাংলাদেশে বিসিএস এর চাকরিতে গড়ে 30% আছে, সেটা নিয়ে তো এত বিতর্ক। তো সেটা সরকার কমিয়ে 15% আনার প্রস্তাব দিয়েছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছে যে মুক্তিযোদ্ধাদের পরিবার, তাদের একনিষ্ঠ সমর্থক, তাদের একটা বড় ভোট ব্যাংক, তাদের হাতছাড়া করতে চায় না। তবে যা পরিস্থিতি, কথাবার্তা বলে যা বুঝেছি, এই 15% সংস্কারের প্রস্তাব সরকার দিলে আদৌ সেখানকার ছাত্ররা মানবে কিনা সন্দেহ আছে। মুক্তিযোদ্ধাদের একাংশ কিন্তু তাদের নাতি সন্তানদের জন্য এই কোটা চান না। আর যেটা গুরুত্বপূর্ণ একটা কথা, ইউক্রেন যুদ্ধের কারণে তো ওইদিকে আর অনেকেই ভারতের ডাক্তারি পড়তে যেতে পারছেন না। কারো ডাক্তারি পড়তে যেতেন যারা জয়েন্ট এন্ট্রান্স, এখন নিট হয়েছে, নিটও এক ঘাপলাবাজি বেরিয়েছে। যাই হোক, জয়েন্ট এন্ট্রান্স যারা চান্স পেতেন না, তারা মোটা টাকা দিয়ে ইউক্রেনে ডাক্তারি পড়তে যেতেন। এবার যুদ্ধের কারণে অনেকে যাচ্ছেন না। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক তুলনায় খারাপ বলে সেখানে একটু কম যাচ্ছে। তাই শুনলে অবাক হবেন, বাংলাদেশে প্রায় 8,500 পড়ুয়া পড়াশোনা করে, মূলত ডাক্তারিই পড়ে। এই মুহূর্তে সব মিলিয়ে, ওই পড়ুয়া মিলিয়ে বাংলাদেশে প্রায় 15,000-এর মতো ভারতীয় আছে। তো পড়ুয়াদের ধাপে ধাপে ফিরিয়ে আনা শুরু হয়েছে। শুক্রবার থেকেই প্রায় 400-500 পড়ুয়া ফিরেছে, উত্তর পূর্বের ওই মেঘালয় সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। বাকিদেরও বোধহয় ধাপে ধাপে ফিরিয়ে আনবে। যাই হোক, এই হলো তথ্য। মানে বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে এত কথা আপনারা বলছেন, সেই মানে মেধায় ভারতে না পেরে উঠে তারা বাংলাদেশে যায় মোটা টাকা দিয়ে পড়তে। ওই ডিগ্রিটা দরকার। আসলে কোথাও নৈতিকতা, কোথাও চেতনা সার্বিকভাবে কাজ করছে না। আমরা মানুষ তো, আমাদের একটা চরম অধোগমন ঘটে গেছে। যাই হোক, তো এইটাই বলার, একটু ভেবে দেখবেন। ভারত, বাংলাদেশ, জামাত, আরএসএস, বামপন্থী, কমিউনিস্ট, আওয়ামী লীগ সব বাদ দিয়ে
ছাত্রদের গুলি করছে সরকার। আর হ্যাঁ, যে আবু সাইদের উদাহরণ তুলে ধরে এত কথা বলার, তার ফেসবুক প্রোফাইলটা আরও একটু ঘাঁটবেন, ঘেঁটে দেখেই বলছি। তিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমানেরও বক্তব্য সমর্থন করে সে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ডাক দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় মৃত মানে শহীদ হওয়া এক, নামটা ভুলেছি, সম্ভবত শামসুজ্জামান বা সামিউজ্জামান এরকম কিছু একটা নাম হবে, আমার মনে নেই, বাংলাদেশের এক প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা, তার এই সময় খুব দরকার ছিল, সেটাও শেয়ার করেছেন। এই কদিনের মধ্যেই আছে। আসলে আবু সাইদ একজন প্রতিবাদী ছিলেন বলে মনে হয়েছে। তিনি হয়তো নির্দিষ্ট কোনো পক্ষেরই ছিলেন না, কিন্তু প্রতিবাদী ছিলেন, সেখান থেকেই তার এই প্রতিবাদ। শুধু আবু সাইদ না, আবু সাইদ একটা সংখ্যা, 105 জন অন্তত এএফপির হিসেবে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হিসেবে শুক্রবার সন্ধ্যার মধ্যে 105 জন মারা গিয়েছে। বাংলাদেশে ইন্টারনেট কানেকশন নেই, সেনা নামিয়ে দিয়েছে হাসিনা সরকার। এইভাবেই দমন পীড়ন চলছে। ভারত বন্ধু হাসিনা, এমন বন্ধু নিয়ে আমি আপনি কি খুশি না? এতটা স্বার্থপর হব? এতটা স্বার্থপর হওয়া কি উচিত? ভেবে দেখবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, আমিও আলোচনা করব। আসলে বুঝতে চাইছি, জানেন তো, খুবই বিপর্যস্ত লাগছে, তো বুঝতে চাইছি। হতে পারে আমি হয়তো প্রান্তিক মনোভাব পোষণ করি, আমি হয়তো আজকের সময় অচল, তবু আপনাদের মন্তব্যগুলো জানাবেন, তাহলে আরও একটু বুঝতে পারবো নিজের মতো করে। ধন্যবাদ।